কলকাতা কর্পোরেশনের নির্বাচনী প্রচার আর ঠিক 1 ঘন্টা পরে শেষ হয়ে যাবে। যদিও দলদাস স্টেট ইলেকশন কমিশন, যা তৃণমূল কংগ্রেসের শাখা সংগঠন হিসেবে এই নির্বাচনে কাজ করছে, তারা প্রার্থীদের যথেষ্ট সময়, রাজনৈতিক দলগুলোকে প্রচার করার জন্য যথেষ্ট সময় বা সুযোগ কোনটাই এই নির্বাচনে দেয়নি। এবং অদ্ভুত অদ্ভুত ধরনের সব সার্কুলার, বুথের লোককে এজেন্ট হতে হবে। বিধানসভার ক্ষেত্রে একটা বিধানসভা কেন্দ্রের যে কোনো ভোটার সেই বিধানসভা কেন্দ্রে এজেন্ট হতে পারে। লোকসভার ক্ষেত্রে লোকসভা কেন্দ্রের কোন ভোটার এজেন্ট হতে পারে। এবং অসংখ্য অসংখ্য এই ধরনের ইলেকশন, স্টেট ইলেকশন কমিশনের সার্কুলার গুলো সব দল পেয়েছে, আমরাও পেয়েছি। তাতে আমাদের মনে হয়েছে এটা সৌরভ দাস বা নীলাঞ্জন শান্ডিল্যর সই করা সার্কুলার নয়, এটা 14 তলাতে বসে থাকা আকাশ রানীর নির্দেশিত সার্কুলার। তাই আমরা নির্বাচনে লড়ছি, সর্বাত্মক লড়ছি। আমরা এখানে, আমি এবং অন্যান্যরা এসেছি সাম্প্রতিককালে রাজ্য রাজনীতিতে লড়াকু সংগ্রামী চরিত্র বা চেহারা হিসেবে যিনি উঠে এসেছেন, তার লড়াইয়ের অতীত আছে। কারণ আমি সজল অর্থাৎ দেবুর সঙ্গে আমার রিলেশন 30 বছর তো হবেই। ওর সিটি কলেজ, আমার মেদিনীপুরের কলেজ। শিক্ষার প্রগতি, সংঘবদ্ধ জীবন, দেশপ্রেম ছিল আমাদের আদর্শ। তাই আমি এই 50 নম্বর ওয়ার্ডে, যে ওয়ার্ড সম্মানীয় প্রদীপ ঘোষকে 25 বছর ধরে কাউন্সিলর করেছেন, এবং তিনি শুধু এই ওয়ার্ড নয়, মধ্য কলকাতা নয়, সমগ্র কলকাতাকে নেতৃত্ব দিয়েছেন। সেই কেন্দ্রে আমাদের প্রিয় সজল ঘোষ এবারে ভারতীয় জনতা পার্টির পদ্ম ফুলের প্রার্থী। সাম্প্রতিককালে কেন আমি বলেছি, 2রা মের পরে তৃণমূল কংগ্রেসের গুন্ডাদের, জিহাদিদের অত্যাচার বাংলার মানুষ দেখেছে, কিন্তু সরাসরি সোশ্যাল মিডিয়ার মধ্য দিয়ে, বেশ কিছু মেইনস্ট্রিম ইলেকট্রনিক্স মিডিয়ার মধ্য দিয়ে পিসি ভাইপোর দলদাস পুলিশের অত্যাচার আর তাদেরকে এক্সপোজ করে দেওয়ার কাজটা যদি কেউ করে থাকে, তার নাম হচ্ছে সজল ঘোষ। ও বাধ্য করেছে ওদেরকে। সজলের জেদ, লড়াই, অন্যদিকে পিসির অসহায় পুলিশ দরজা ভাঙা, মাথা নত না করে প্রতিবাদ করতে করতে, হাঁটতে হাঁটতে পুলিশের জিপে ওঠা, আর 3 দিনের মাথায় গলায় রজনীগন্ধার মালা পরে হাজার হাজার 50 নম্বর ওয়ার্ডের মানুষের আশীর্বাদ নিয়ে বাড়িতে ফিরে আসার মধ্য দিয়ে সজল ঘোষ তোলামূল পার্টির কাছে একটা অশনি সংকেত। আপনাদেরকে আগামী দিনে পশ্চিম বাংলাকে এই ওমিক্রনের থেকেও ডেঞ্জারাস ভাইরাস তৃণমূল কংগ্রেস,
তার হাত থেকে যদি বাঁচাতে হয়, আমরা গাঁগঞ্জ জেলাগুলো দেখে নিচ্ছি। উত্তরবঙ্গে সুকান্ত মজুমদার, জঙ্গলমহলে দিলীপ ঘোষ, সঙ্গে এদিকে আমি বালুমাটিতে। কলকাতার নেতাদেরকেও তুলতে হবে, তাদেরকেও পাঠাতে হবে, তাদেরকেও শক্তিশালী করতে হবে। তাই সজল ঘোষের জেতাটা সম্প্রতি রাজনীতি এবং বাংলার ভবিষ্যৎ রাজনীতির জন্য খুবই খুবই প্রয়োজন। তাই আমরা শেষ মুহূর্তের নির্বাচনী প্রচারে জানাচ্ছি। নবদা আছেন সিনিয়র লিডার, সঞ্চালনা করছেন আমাদের শ্রদ্ধাস্পদ প্রণম্য প্রদীপ ঘোষ এখানে আছেন, তার আশীর্বাদ বিজেপির উপরে আছে, সজল ঘোষের উপরে আছে এবং আমাদের সকলের উপরে আছে। আমাদের দলের চাকদার বিধায়ক শুধু নন, একজন প্রাক্তন মন্ত্রী এবং দীর্ঘদিন ধরে রাজনীতির সঙ্গে যুক্ত বঙ্কিম ঘোষ আছেন, আমার ভাতৃপ্রতিম স্বামীজি মহারাজ আছেন, আর অনুপম ঘোষ এখানে রাজ্য কমিটির মেম্বার এই সভাতে প্রিজাইড করছেন এবং অন্যান্য অনেক নেতৃবৃন্দ আছেন। আপনারা জানেন যে কলকাতা কর্পোরেশনের নির্বাচন, এই কলকাতা কর্পোরেশনের নির্বাচনে একদিকে মেয়র শুধু কাউন্সিলর জিতলে তো হবে না, মেয়র জেতাতে হবে, এরপরে কাউন্সিলররা মিলে মেয়র জেতাবে। আপনারা একটু বুকে হাত দিয়ে বলুন তো, স্বাধীনতার আগে যতীন্দ্র মোহন সেনগুপ্ত, চিত্তরঞ্জন দাস, পূজ্যপাঠ প্রাতঃস্মরণীয় নেতাজি সুভাষ চন্দ্র বোস, পরবর্তীকালে বামপন্থী হলেও অত্যন্ত সজ্জন ব্যক্তিত্ব কমল বসুর মতো লোকেরা এই কর্পোরেশনে সবচেয়ে বড় চেয়ারটাতে অধিষ্ঠান করেছে। আর মমতা ব্যানার্জির চয়েসটা দেখেছেন আপনারা, জনাব ফিরহাদ হাকিম। আপনারা যদি এখানে এই তোলামূল পার্টির কাটমানি প্রার্থীকে জেতান, তাহলে মেয়র হবে কে? জনাব ফিরহাদ হাকিম। চান আপনারা কেউ? যদি না চান, পদ্ম ছাড়া উপায় নেই, পদ্মে ভোট দিতে হবে। ফিরহাদ হাকিম বলেন, পাকিস্তান থেকে সাংবাদিক এলে मेटिया बुरुजार बंदरे निये गए, यहाँ भी एक छोटा पाकिस्तान है। माननीय ফিরহাদ হাকিম, আপনি যে ধর্মে বিশ্বাস করেন সেই ধর্মের প্রতি আমি শ্রদ্ধা রেখে বলি, সেই ধর্মের একটা কলমাকেও আপনি বিকৃত করতে পারবেন, সে অধিকার আপনার আছে। কিন্তু আপনি আমাদের ধর্ম, সনাতন ধর্ম, দুর্গা পূজার মন্ত্রকে বলেন মমতা রূপেণ সংস্থিতা। আপনি পুজো করেন, টিকা লাগান, আপনার শরীরে যদি সনাতনী সংস্কৃতি থাকে, 19 তারিখে পদ্ম ফুলে এই ওয়ার্ড শুধু নয়, কলকাতার সমস্ত সনাতনীরা আমাদের দুর্গা পূজার মন্ত্র পরিবর্তনকারী এই মেয়র এবং তার দল তৃণমূল কংগ্রেসকে শিক্ষা দিয়ে বাড়িতে আসবেন। কলকাতা নাকি লন্ডন হলো, 2 ঘন্টার বৃষ্টিতে জলে থই থই, একদিকে ডেঙ্গু ম্যালেরিয়া, অন্যদিকে কলকাতার নাগরিক পরিষেবা কোন জায়গায় গেছে। 2020 সাল 20 মে আমফানের ঝড় এসে আছড়ে পড়ল। তারপরে দেখেছেন কলকাতা কর্পোরেশন কিভাবে ব্যাকুল হয়ে গেল। রাস্তায় গাছ পড়ল,
সরানোর জন্য দিদির পুলিশ নেই, ভাগলবা আর্মি নামানো হলো। 7 দিন পরে উড়িষ্যা থেকে, উড়িষ্যা সরকারের ডিজাস্টার ম্যানেজমেন্টের লোকেরা এসে কলকাতাকে পরিষ্কার করলো। 15 দিন ধরে অধিকাংশ জায়গায় সিএসসি বিদ্যুৎ দিতে পারেনি। 10 দিন ধরে অধিকাংশ জায়গায় ন্যূনতম পানীয় জল, ব্যবহার্য জলটুকু ছিল না। এই তো কলকাতা লন্ডন সিটি হয়েছে। অন্যদিকে বড় বড় কথা বলছে, সব করে দিয়েছি। এই যে উত্তীর্ণটা করেছে কার কাজে লাগে? এই যে বাড়ির কাছে সৌজন্য করেছে, মাঝে মাঝে কফি খায় আর সন্ধ্যাবেলা পাইচারি করে, কার কাজে লেগেছে? সব চাবিগুলো 14 তলায় আছে। আলিপুর জেল 2 দিন ধরে শুনছি, বলছে কি হেরিটেজ সিটি না মডার্ন সিটি তৈরি করে, মানে প্রমোটারদের বেঁচে দিয়েছে, ভাইপো ডিল করে দিয়েছে। কলকাতার কোন উন্নয়নের দ্বারা হবে না। নীতি আয়োগের একটা রিপোর্ট 3 সপ্তাহ আগে বেরিয়েছে, তাতে বলছে সবচেয়ে কর্মসংস্থানের সুযোগ পাওয়া যায় সেই সিটির নাম হচ্ছে বেঙ্গালুরু, আর সবচেয়ে কম কাজের সুযোগ সিটির নাম কলকাতা, কাজের সুযোগ মাত্র 3%। আজকে একটা টুইট করেছি আমি, দেখবেন 11:40 আমি এম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি বলেছি। এম্বিয়েন্ট এয়ার কোয়ালিটি মানে আজকে পরিবেশে, আজকে বাতাসে দূষণের NO2 কত, SO2 কত, এগুলো সব বিপজ্জনক। গোটা পৃথিবীর মধ্যে বড় সিটিগুলির মধ্যে আজকের ডেটে সবচেয়ে পুয়ার এয়ার কোয়ালিটি হচ্ছে কলকাতা সিটি। মর্নিং ওয়াক করছেন তো? এরপরে সিওপিডির জন্য প্রস্তুত থাকুন। ইভিনিং ওয়াক করছেন তো? ইনহেলার নেওয়ার জন্য প্রস্তুত থাকুন। মমতা বন্দ্যোপাধ্যায় এই উপহারগুলো আমাদের জন্য দিয়ে গেছে। আর টাকা পয়সা এলাকার মানুষের প্রয়োজনের কথা, খুব বড় বড় কথা না। গত বিধানসভার ভোটে পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের সিলিন্ডার তো মাথায় করে নিয়ে মমতা ব্যানার্জি শিলিগুড়িতে হাঁটছিলেন। একটা সিলিন্ডারে 291 টাকা নেয় এই রাজ্য সরকার। আরে দম থাকে তো ঘোষণা করুন না, 100 টাকা করে কমিয়ে দিলাম। পেট্রোল ডিজেল নিয়ে তোলাপুল পার্টির মিছিল দেখা যায় না কেন? আপনারা শুনে রাখুন, পেট্রোল ডিজেলের জন্য ইউপিএ 2 সরকার পেট্রোলিয়াম বন্ড ছেড়ে অনেক টাকা তুলেছিল, লোন নিয়েছিল। মমতা ব্যানার্জি চান নির্ভরশীল বাংলা, আর মোদীজি চান আত্মনির্ভর ভারত। তিনি ঋণ শোধ করছেন কংগ্রেস সরকারের দেওয়া ঋণ। তার মধ্যেও মোদীজি দীপাবলির আগের দিন দেওয়ালি গিফট দিলেন। সেন্ট্রাল যে ট্যাক্স শেষ, পেট্রোলে 5 টাকা, ডিজেলে 10 টাকা কমালেন। আর গোটা ভারতের মুখ্যমন্ত্রীদের অনুরোধ করলেন, তোমরা তো স্টেট ও বড় অংশের ট্যাক্স নিচ্ছ। 100 টাকা পেট্রোলে মমতা ব্যানার্জির ঘরে ঢোকে 42 টাকা। তোমরাও কিছু ছাড়ো। সব রাজ্য করেছে, শুধু বিজেপি রুল স্টেট নয়, রিজিওনাল পার্টি, কংগ্রেস রুল স্টেট, 22টা স্টেট করে দিয়েছে। একজনই করেনি, তার নাম হলো মমতা ব্যানার্জি। বলছে আমি কমাতে পারবো না, লক্ষ্মীর ভান্ডার দিতে গিয়ে আমার অর্থনৈতিক ব্লান্ডার হয়ে গেছে, আমার কিছু নেই, আমি ভিখারি, ইনসলভেন্ট। 17,000 কোটি টাকা আমার লক্ষ্মীর ভান্ডারে আর স্বাস্থ্য সাথীর কার্ডে চলে যাচ্ছে।
আমি আর কিচ্ছু করতে পারবো না। আপনি যান লখনৌতে, যোগী আদিত্যনাথজির জায়গায় যান, আপনি পেট্রোল যে দামে কিনছেন ওখানে 17 টাকা দাম কম। মোদিজির 5, যোগীজির 12, যোগ করলে 17। আপনি যে দামে কলকাতাতে পিসি ভাইপোর রাজত্বতে ডিজেল কিনছেন, গোরখপুর মহন্ত মঠের মহারাজ যোগী আদিত্যনাথজির ওখানে ডিজেলে 22 টাকা কম। মোদিজির 10, যোগীজির 12, যোগ করলে 22। মমতা ব্যানার্জি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের স্টেট শেষ কমাননি। তার দল কি করেছে আমি চ্যালেঞ্জ করছি। এই এলাকা পুরনো কলকাতা, আদি কলকাতা, হোল্ডিং ট্যাক্সটা বের করুন 2010-11-তে। গোছানো আছে নিশ্চয়ই আপনাদের কাছে। অন্তত 5 গুণ বাড়িয়েছে হোল্ডিং ট্যাক্সে। বের করুন ছোট ছোট দোকানদাররা ট্রেড লাইসেন্সের ডেভেলপমেন্টের ফি 10 সালে যদি 500 দিয়ে থাকেন, এখন মিনিমাম 5000 টাকা নেয়। আর উপরটা তো কোথায় গিয়ে থামে সেটা জনাব ফিরহাদ হাকিম জানে। গোটা কলকাতা, বৃহত্তর কলকাতা একা ইলেকট্রিক সাপ্লাই করবে সিএসসি। সিপিএম একটা ছোট্ট বীজে চারা বানিয়েছিল, আর মমতা ব্যানার্জি তাতে জল আর সার দিয়ে সিএসসি কে বটগাছ বানিয়ে দিয়েছে। মমতা ব্যানার্জির আমলে 700 কোটি টাকা বছরে সিএসসি বাড়তি তুলছে। এবং আপনি ইলেকট্রিকের ইউনিটের মিটার আপনার 2 টাকা 80 পয়সা ছিল, এখন ডোমেস্টিকে 8 টাকা। ছোট দোকানে কমার্শিয়ালে 10 টাকার উপরে। আর ছোট ছোট এমএসএমই, লেদ, অফসেট, ছোট কারখানা কলকাতার অলিতে গলিতে এমন প্রচুর ছোট ছোট কারখানা আছে, এমএসএমইর মধ্যে পড়ে। তাদের তো 14-16 টাকা করে ইন্ডাস্ট্রিয়াল ইউনিট দিতে হয়। এর প্রতিবাদ পরশুদিন করবেন না? আমরা কথা দিয়েছি আমরা বিল্ডিং ট্যাক্সে টেনেন্সি অ্যাক্ট এবং কেএমসি অ্যাক্ট তার মধ্যে সমতা আনব। ভারতীয় জনতা পার্টি কথা দিয়েছে বাড়ির মালিকদের বকেয়া ট্যাক্স আমরা মুকুব করে দেব। কোন রকম পেনাল্টি, কোন রকম ইন্টারেস্ট চার্জ করা হবে না। আপনাদের সবাইকে বেরিয়ে আসতে হবে, পদ্ম ফুলে ভোট দিতে হবে। পশ্চিমবাংলার গণতন্ত্র বিপন্ন। বিধানসভা ভোটের পরে এমন কোন এলাকা পাড়া নেই যেখানে সনাতনীরা আক্রান্ত হননি। আপনি ভাবতে পারেন স্বাধীনতার এতদিন পরে আমাদের রাজ্য ছেড়ে আসামে, উড়িষ্যাতে, ঝাড়খণ্ডে, বিহারে বিজেপি কর্মী ভোটার, শুধু বিজেপি কর্মী ভোটার নয়, পাড়ার পর পাড়া হিন্দু পাড়া, সন্দেশখালী, হিঙ্গলগঞ্জ, ক্যানিং, বাসন্তী, গোসাবা, আমার এলাকা নন্দীগ্রাম, দক্ষিণ কেন্দ্রাবলী বলে একটা গ্রাম, 65টা বাড়ি একসঙ্গে ভেঙে দিয়েছে জেসিবি দিয়ে। চারিদিকে পাকিস্তানি, মাঝখানে ওরা ছিল। হরে কৃষ্ণ। প্রার্থীকে খুন করেছে মানস সাহা। এই বেলেঘাটা কাছে অভিজিৎ কিভাবে খুন করেছে, পালিত কুকুরটাকে ছাড়েনি। আর একটু এগিয়ে গেলে বিরাটি 85 বছরের বৃদ্ধাকে মেরেছে তার ছেলে বুথ সভাপতি বলে। প্রতিবাদ করবেন না আপনারা? প্রতিবাদ আপনাদের করতে হবে। আর এই মুখ্যমন্ত্রী দুকান কাটা, লাজ লজ্জা বলে কিছু নেই।
আমি একবার ভোটে লড়ে উনাকে 1956 ভোটে হারিয়েছি। একবার ভোটে লড়েছি, সাধারণ ভোটে, একবারই লোক ভোটে লড়ে, উনি হেরেছেন। আর আমাকে বিজেপি পার্টি বিরোধী দল নেতা করেছে। আর এই মুখ্যমন্ত্রী কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। এর আগে বলতাম আমি নন এমএলএ চিফ মিনিস্টার, এখন বলি কম্পার্টমেন্টাল মুখ্যমন্ত্রী। মুখ্যমন্ত্রী হওয়ার জন্য দুবার ভোটে লড়তে হয়েছে। প্রথমবার আমার কাছে ফেল, পরে একটা জ্যান্ত সুস্থ লোক শোভনদেব চট্টোপাধ্যায় তার ঘাট ধরে পদত্যাগ করিয়েছে। তারপরে ভবানীপুরের তো ভোটের কায়দা দেখেছেন আপনারা। বাঁশবাড়িয়া থেকে হুগলি গেছে ভোট দিতে, খালসা স্কুলে ধরা পড়েছে। ধর ধর ধর, ছোট 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 90,000 ভোটারকে বাড়ি থেকে বেরোতে দেয়নি। হাই রাইজের নিচে তালা, থানার ওসি কালীঘাটে শান্তনু, ভবানীপুরের ওসি বলছে কেন আপনারা জলে থেকে কুমিরের সঙ্গে লড়তে যাচ্ছেন? না আমরা তো ওনাকেই দেবো। বলছে না না, বাড়িতে থাকবো, তাহলে পাওয়া হয়নি। 90,000 ভোটারকে ভোট দিতে যায়নি। তার মধ্যে 37,000 এমন ভোটার আছে যারা সাধারণ নির্বাচনে ভবানীপুরে ভোট দিতে নেমেছিলেন দ্বিতীয় করোনার কোভিডের ঢেউর মধ্যে। গণতন্ত্র যে দিনটাতে আমরা জিতলাম, সেই দিনটাতে 6 মাসের মধ্যে এমন কি ঘটলো? 100টা ভোট পড়লো, 87টা তৃণমূল পার্টি। কি এমন ঘটলো গোসাবাতে? 100টার মধ্যে 84টা তৃণমূল পার্টি। এত জনপ্রিয়তা 6 মাসে বেড়ে গেল। দেবাঞ্জন কাণ্ডের কথা মনে আছে তো? জয়েন্ট কমিশনার কলকাতা কর্পোরেশন, ববি হাকিমের সঙ্গে কতগুলো ছবি। সোনারপুরে তৃণমূল পার্টির এমএলএ তার ক্যাম্প করছে। সাধারণ মানুষকে শুধু পাউডার গুলে ফুলে দিচ্ছে না, তৃণমূলের যাদবপুরের এমপি তিনি গিয়েও লাইনে দাঁড়িয়ে ফুলে দিচ্ছেন। তার স্পিকার, তার অফিস, তার সিকিউরিটি, তার নীলবাতি, জয়েন্ট কমিশনার দেবাঞ্জন। অপেক্ষা করুন, ইডি তো সবে কেসটা নিয়েছে। শুধু তো কান টানলে হবে না, মাথা তো আছে। এদের বিরুদ্ধে আপনাদের প্রতিবাদ করতে হবে এবং ভারতীয় জনতা পার্টিকে সমর্থন করতে হবে। নরেন্দ্র মোদীজি তিনি সনাতনী সংস্কৃতিকে সুউচ্চ জায়গায় নিয়ে গেছেন। মোদীজি ছিলেন বলে 492 বছর পরে অযোধ্যার ভগবান রামচন্দ্রের মন্দির নির্মাণ শুরু হয়েছে। মমতা ব্যানার্জি আর অখিলেশ যাদব থাকলে জীবনে এই জিনিস হতো। বিজেপির টিকি ইটালিতেও বাধা নেই, চীনেও বাধা নেই। 2013 সালে হড়কা মানে শঙ্করাচার্যের সমাধি ভেসে গেছিল। মোদীজি নতুন করে তৈরি করে দিয়েছেন 13 ফুট উঁচু শঙ্করাচার্যের মূর্তি সহ সমাধিস্থল। খুব কষ্ট হচ্ছে না মমতা বন্দ্যোপাধ্যায়? গঙ্গা স্নান নিয়ে তির্যক মন্তব্য করেছেন। কালকে বলেছেন দীঘাতে আমি জগন্নাথ মন্দির করবো। তো অনেকদিন ধরেই বলছে, যে আপনাকে আপত্তি দিয়েছে, ঠেলায় না পড়লে বিড়াল গাছে ওঠে না। এখন একটু হিন্দু হিন্দু করতে হবে, কারণ হিন্দুরা ঐক্যবদ্ধ হচ্ছে। এই মমতা ব্যানার্জি বাংলাদেশে যখন দুর্গা পূজার সময় অষ্টমীর দিন দেবী মূর্তি ভাঙা হলো, 200 মন্দির ভাঙা হলো, একটা মন্তব্য করেননি। বলেছেন বাংলাদেশ আমাদের বন্ধু রাষ্ট্র, ঝগড়া করবো কেন? এই তো বাংলার মেয়ে। এর বিরুদ্ধে প্রতিবাদ করতে হবে। দুর্গা পূজাকে নিয়ে বড় বড় কথা বলছেন। কয়েক বছর আগে এই তো প্রদীপ বাবু আছেন, সবচেয়ে ভালো বড় নামকরা পুজোটার প্রতিষ্ঠাতা অর্গানাইজার, আমাদের সৌভাগ্য এবারে আমরা উদ্বোধনে এসেছি।
আপনার মনে আছে 4 বছর আগে বিজয়া দশমীটা বন্ধ হয়েছিল কেন? মহরমের প্রসেসন যাবে। মহরম কর্তৃপক্ষ বলেনি, কোন সংখ্যালঘু নেতা বলেনি, কিন্তু তুষ্টিকরণের রাজনীতি, তোষণের রাজনীতি, আমদানি করা মমতা ব্যানার্জি এটা করেছেন। বাংলাতে বিভাজনের রাজনীতি যদি কেউ করেন, মেরুকরণের রাজনীতি যদি কেউ করেন, তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়, শুধুমাত্র নিজের গদিটাকে টিকিয়ে রাখার জন্য। এখন কি বলছেন? বলছেন তুই এমএ পাস করেছিস, তুই বিএড করেছিস, তুই আইআইটি আইটিআই করেছিস, ডিপ্লোমা করেছিস, তো তোকে আমি চাকরি দিতে পারবো না। কারণটা কি? তোর মাকে আমি 500 করে টাকা দিই, তাই তোর চাকরি হবে না। এটাই হচ্ছে মমতা ব্যানার্জির থিওরি। মমতা ব্যানার্জি পেট্রোল ডিজেল রান্নার গ্যাসের দাম কমাননি। কি কি করেছেন কলকাতার লোক শুনে রাখুন। সপ্তমী, অষ্টমী, নবমী, দশমী 4 দিন কলকাতার যুবকদেরকে মদ খাইয়েছেন 702 কোটি টাকা। এক্সাইজ ডিপার্টমেন্ট তুলেছে 702 কোটি টাকা 4 দিনে। দীপাবলির আগে মোদীজি যখন আপনাদের পেট্রোল ডিজেলের সেন্ট্রাল সেস কমাচ্ছেন, মমতা ব্যানার্জি তখন 850 টাকার বিলেতি মদের বোতল তাকে 550 টাকা করছে, 300 টাকা ছাড় দিচ্ছে। আর বলছেন এই যুবক ভাই তোর মাকে 500 দি, আর তুই গিয়ে মার কাছ থেকে 500 টাকা কাড়া। প্রত্যেকটা মোড়ে মোড়ে মদের দোকানের লাইসেন্স দিয়েছে, আর মেহুল নামে নতুন ফ্লেভারের মদ এনেছে, দাম মাত্র 28 টাকা। ওই মদটা খা, বাড়িতে গিয়ে বোন, স্ত্রী, মার উপর অত্যাচার কর। এই তো বাংলার মেয়ে। একে যদি না সরান, কালকে কোথাও একটা বলেছে যে সিঙ্গুরে আমি বসেছিলাম, ট্রাক নিয়ে চাপা দিয়ে দিত। আরে বুদ্ধবাবু ছিল বলে 16 দিন বসতে দিয়েছিল, অন্য কেউ থাকলে তো এ রাজ্যের নেত্রী বটে, শিল্প ভাড়া বুঝায়। এই তো এই নেত্রীর ক্যারেক্টার। আমরা দেখে এলাম, সরষা বুনেছে কিছু নেই, নো সরষা। এই নেত্রী আমাকে সাংবাদিক কালকে জিজ্ঞেস করলো, উনি বলছেন ট্রাক চলে যাচ্ছিল। আমি এই মুখ্যমন্ত্রী বাংলার লজ্জা। ইনি বক্তৃতায় বলেন, আপনাদের কাছে রেকর্ড আছে যে নবজাতক ভূমিষ্ঠ হলে তার 1500 কেজি ওজন হয়। 1500 কেজির বাচ্চা। পৃথিবীর দেশের সংখ্যা 1170। আমরা রবীন্দ্রনাথ ঠাকুরের দেশ, ঋষি বঙ্কিমচন্দ্রের দেশ, বিদ্যাসাগরের দেশ। ভাবতে পারেন কংগ্রেসকে টুপি পরিয়ে, এসইউসি কে সাথে নিয়ে, বিজেপিকে নিষ্ক্রিয় করে, মহেশ্বেতা দেবীদের ছবি ব্যবহার করে, আর শুভেন্দুর মতো মূর্খদেরকে নন্দীগ্রামের মাটিতে খাটিয়ে এই পিসি ভাইপোর কোম্পানির পশ্চিম বাংলার মালিকানা নিয়ে নিয়ে এটা ভাঙতে হবে। আমি যদি চোখে চোখ রেখে 65,000 উনার ফিক্সড ডিপোজিট ভোট ছিল নন্দীগ্রামে, আমি বলেছিলাম আমাকে ডিস্টার্ব করবি না, আমি 65,000 চাই না, নিব না। আমি 65,000 বাদ দিয়ে হরে কৃষ্ণ বলা, তুলসী মঞ্চকে প্রণাম করা, দীপ জ্বালানো, শাখা শঙ্খ বাজানো, জয় শ্রীরাম ধ্বনি দেওয়া, অমাবস্যা পূর্ণিমা করা, শিব চতুর্থ সিদ্ধি হর হর মহাদেব বলে শিবলিঙ্গতে জল ঢালা, তাদের ভোট নিয়েই আমি জিতব। আমি সেটা করে দেখিয়েছি। এখানে দেবুকে জেতাতে হবে, পাশাপাশি ওয়ার্ড থেকে পদ্ম ফোটাতে হবে। হ্যাঁ, ভবানীপুরের মতো ভোট লুট করবে। আপনাদের আমরা কথা দিয়েছি, আগামী পরশুদিন কথা আমরা রাখবো। একটা প্রার্থীর গায়ে হাত দিতে বলুন,
একটা এজেন্ট সকালবেলা ঢুকবে, তাকে টেনে বের করতে বলুন, চ্যালেঞ্জ দিচ্ছি। বাইরে 200 মিটার বাইরে পদ্ম ফুলের ছাতা নিয়ে 4টে ছেলে ভোটার লিস্ট দিয়ে বসবে, ওই ছাতাটা বা ছেলেদের গায়ে হাত দিতে বলুন। বিজেপির পতাকা পাড়ায় টাঙিয়েছেন, ওই ছেলেটাকে মারতে বলুন আজ রাত্রে বা কাল রাত্রে। পরশুদিন বিজেপি কি জিনিস বেলা 10টার পরে আমরা বুঝিয়ে দেব। গোটা রাজ্যে বিজেপি কর্মীরা পথে নামবো, লাঠিচার্জ করবে, গ্রেফতার করবে, করতে দিন। গণতন্ত্রের এই লড়াইতে আমরা তো সিপিএম এসএফআইয়ের সঙ্গে লড়াই করালো, কলেজের গেটে লড়াই করালো, ইউনিভার্সিটির গেটে লড়াই করালো। আমরা ভাইপোর মতো 2011 সব করে দেওয়ার পরে 2011 20 মে শপথ নিলেন উনি, আর 2011 21 জুলাই দিল্লিতে থাকা অর্ধশিক্ষিত উচ্চ মাধ্যমিক পাস করা কয়লাচর ভাইপো ল্যান্ড যুবার প্রেসিডেন্ট। তিনি নাকি বংশবাদের বিরোধী, পরিবারবাদের বিরোধী। 11তে আপনাদের রক্ত, ঘাম, শহীদের রক্ত, সবার সমর্থন, পরিবর্তন। তারপরে ভাইপোকে এনে কোম্পানির ম্যানেজিং ডিরেক্টর করেছে, আর এবারে ঘরে ব্যালেন্স করার জন্য বিগড়ে গেছিল মাঝে ভাইরা। তাই ভাতৃবধূ কাজলী বন্দ্যোপাধ্যায় তিনি রতন মালাকার এতদিনের সৈনিককে ঘাড় ধাক্কা মেরে সরিয়ে প্রার্থী করেছেন। হলফনামাগুলো দেখছেন তো? অ্যান্ড্রয়েড মোবাইল খুলে ইউটিউব খুললেই এই কয়েকটা চটিচাটা মিডিয়াতে পাবেন না, পোর্টালগুলোতে পেয়ে যাবেন। যারা অ্যাডভার্টাইজের জন্য অপেক্ষা করে না, যারা ভাতাজীবী নয়, যারা উচ্ছিষ্ট নেয়নি, সেই পোর্টালগুলোতে পাবেন। কাকলি সেনের 1.5 কোটি সোনা, শামস ইকবালের 4 কোটি টাকার গাড়ি, কাজরি ব্যানার্জির লিকুইড ক্যাশ 56 লক্ষ, 4 কোটি 86 লক্ষের অ্যাসেট, 9টা ভালো ভালো প্লট, 7টা হরিশ চ্যাটার্জি স্ট্রিটে, একটা শান্তিনিকেতনে, একটা পুরীতে, আর প্রফেশনের নাম হচ্ছে সোশ্যাল ওয়ার্কার। এই ব্যবস্থা যদি ভাঙতে হয়, পথে আপনাদের নামতে হবে যেভাবে সিঙ্গুরে আমরা নেমেছি। গায়ের কথা আছে, বীজটাকে ছড়িয়ে তলা তৈরি করতে হয়, চারা। তার আগে লাগানো হতো, এখন ট্রাক্টরে হয়, আগুয়া ছিঁড়া। বীজটা ফেলার আগে মাঠটা প্রস্তুত, সেটা আমরা করছি। আর উত্তরপ্রদেশ ভোটের পরে এমন পায়ে কাঁটা ফুটবে, লাফাবে কেমন শুধু দেখতে থাকুন। এপ্রিল মাসে কথা হবে, মাত্র 3-4 মাস, 3-3.5 মাস দেখবেন। সিপিএম একটা সময় তাদের দম্ভ আমরা দেখেছি। উই আর টু 35, দে আর 30 উইল ডিক্টেট আস। এবারের বিধানসভা 0, নট এ সিঙ্গেল মেম্বার। আমরা কংগ্রেসের জমানা কংগ্রেস বাড়িচ্ছে, সিদ্ধার্থ বাবুর জমানা ছোট, তখন আমরা অত জ্ঞান করিনি। সিদ্ধার্থ বাবুকে দেখেছি, কাছে গেছি, কথা বলেছি, আশীর্বাদ পেয়েছি, শুনেছি বড়দের কাছ থেকে জরুরি অবস্থার কথা, মিশার কথা। পাড়ায় পাড়ায় কোন দল নেই, সব বন্ধ। মোদীজি তো ছেড়ে রেখেছে মিডিয়া গালাগালি করে, কিন্তু তখন মিডিয়াকে পর্যন্ত বন্ধ করে দেওয়া হয়েছিল জরুরি অবস্থার সময়। দলের লোকেদের মিশা করে গ্রেফতার করা হয়েছিল, বিরোধীদের কত ছেড়ে দেন। সেই কংগ্রেসের কোন এমএলএ পশ্চিমবঙ্গ বিধানসভায় 2021 সালে নেই। তাই অতি দর্পে হত লঙ্কা, অতি মানে চ কৌরবা। এই দম্ভ অহংকার পিসি ভাইপোর ভাঙবে, আমাদের ভাঙতে হবে। এবং আমি যেভাবে নন্দীগ্রামে চোখে চোখ রেখে লড়াই করেছি,
দেবুর মতো অসংখ্য মামলায় আমাকে দোষরামের পরে ফাঁসিয়েছে। আমি সিঙ্গেল বেঞ্চে গেছি, হাইকোর্টে প্রোটেকশন দিয়েছি। ডিভিশন বেঞ্চে গেছে পিসিমণি, এক গালে থাপ্পড়। আবার গেছে বড় বড় লয়ার দিয়ে সুপ্রিম কোর্টে, আরেক গালে থাপ্পড় খেয়ে ব্যাক টু দি প্যাভিলিয়ন। শুভেন্দুকে টাচ করতে পারেনি, পারবে না। দেবুকে রেকর্ড ভোটে জেতাতে হবে। শুধু পলিটিক্যাল রিজনে আসেনি, পার্সোনাল ফ্রেন্ডশিপের জন্য এসেছে। আমি যদি বিধানসভার ভিতরে এদেরকে লড়াতে পারি, বিএসএফ নিয়ে আলোচনা, স্বরাষ্ট্র দপ্তর, মুখ্যমন্ত্রী গাড়ি নিয়ে বেরিয়েছেন অ্যাসেম্বলির দিকে, বক্তার তালিকায় শুভেন্দু অধিকারী, গাড়ি ঘুরিয়ে মিষ্টি ব্যাংকয়েট রাজারহাট। রাজ্যপালের সমন 1 থেকে 18 বিধানসভা হবে। কালী পূজার মধ্যে, ছট পূজার মধ্যে, জগদ্ধাত্রী পূজার মধ্যে, তার মধ্যে হবে বিধানসভা। কারণ উনি চেয়েছেন, উনি তো পোস্ট, আমরা তো সবাই ল্যাম্প। 1 থেকে 18 বিজেপি সুব্রত মুখার্জির স্মরণ সভায় গেছে অ্যাসেম্বলিতে। বিজেপি এমএলএরা উৎসবের পরে 16 তারিখ জয়েন করেছে, 17 তারিখ জয়েন করেছে। দুদিনে এমন নড়িয়েছি 70টা লোক। 17 তারিখ দুপুর বেলা সাইনে ডাই, অ্যাসেম্বলি ক্লোজ। 18 তারিখ অব্দি হবে না। তা আমি যে কাজটা আমার এমএলএ টিম নিয়ে, বঙ্কিম ঘোষদের নিয়ে অ্যাসেম্বলিতে করছি, আগামী দিনে কলকাতা কর্পোরেশনেও বিজেপির কাউন্সিলরদের পাঠাতে হবে কর্পোরেশন পরিচালনা করার জন্য। কর্পোরেশনে শামস ইকবালদের, ববি হাকিমদের, জাভেদ খানের বেটাদের, ইকবাল আহমেদের, রাজাবাজার থেকে মেটিয়া বুরুজদের, এদের অত্যাচার থেকে কলকাতাকে যদি বাঁচাতে হয়, সজল ঘোষদের পাঠাতে হবে, সজল ঘোষদের পাঠাতে হবে, পদ্ম ফুলে ভোট দিতে হবে। আপনাদের সকলকে সম্মান জানিয়ে কথা বলি। 45 মিনিট বলেছি। তা আমি এখানে আমার বক্তব্য শেষ করলাম। বিজয় সমাবেশে দেখা হবে। দেবু জিতার পরে এখানে হবে কৃতজ্ঞতা জ্ঞাপন হবে। এখন তো দিদি আছে, জলও দিতে পারে। সেদিন 2টো করে লাড্ডু দেবে, আমি একটা লাড্ডু দেবো আর দেবো 2টো করে লাড্ডু, বড় বড় লাড্ডু। গণপতি বাপ্পা মঙ্গল মূর্তি, লাড্ডু খায় গণপতি। গণপতিকে ডেকে একদম পদ্ম ফুলে বোতাম টিপবেন, ইভিএম এ আওয়াজ উঠবে, আর পিসি ভাইপো আজকে উঠবে।